সবাইকে আহ্বান জানাবো আমাদের আজকের অনুষ্ঠানকে উপভোগ করবার জন্য। প্রথমে বিনীতভাবে অনুরোধ জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয় আমিনা খাতুন, জনাব আমিনা খাতুন, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, তার স্বাগত বক্তব্যের জন্য। আমার সামনে উপবিষ্ট তারুণ্যের প্রতিনিধি হিসেবে নারীরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। তারুণ্যের উৎসবের এই অংশ হিসেবে আমাদের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন রকমের কর্মসূচি রয়েছে, যেগুলো আমরা প্রতি মাসেই পালন করে থাকি। এবং আমাদের জুলাই মাসে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক জুলাই নারী সমাবেশ এই প্রোগ্রামটি আমরা করেছি। জুলাই গণ অভ্যুত্থানের জন্য মাদার্স অফ জুলাই সেই প্রোগ্রামটা আমরা 2 আগস্ট পালন করেছি। সেপ্টেম্বর মাসের নির্দেশনা অনুযায়ী আমাদের এবারের পরিবেশনা সেপ্টেম্বর মাসের তারুণ্যের উৎসব হিসেবে আমরা পরিবেশন করব গম্ভীরা এবং পথনাটক। এবং এই গম্ভীরা এবং পথনাটকই মূলত আমাদের দাপ্তরিক যে বিষয়বস্তুগুলো রয়েছে এবং দাপ্তরিক যে সেবাগুলো রয়েছে সেগুলোর ভিত্তিতেই আসলে আজকের আমাদের এই গম্ভীরা এবং পথনাটকই সাজানো হয়েছে। আমরা জানি যে আমাদের আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন কর্মসূচি রয়েছে এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা বিভিন্নভাবে সেবা দিয়ে থাকি। আমাদের কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে VWB ভালনারেবল উইমেন বেনিফিট এবং মা ও শিশু সহায়তা কর্মসূচি। এছাড়া রয়েছে আমাদের প্রশিক্ষণ, এছাড়া রয়েছে আমাদের সমিতি নিবন্ধন এবং রেজিস্ট্রেশন, এছাড়া আমাদের রয়েছে ক্ষুদ্র ঋণ, অদম্য নারী পুরস্কার, তারপরে এরপরে আমাদের রয়েছে বিভিন্ন রকমের ক্ষুদ্র ঋণ কার্যক্রম। মূলত এই ধরনের কার্যক্রমের মাধ্যমে মহিলাদেরকে, এছাড়া আমাদের রয়েছে নারী ও শিশু নির্যাতনমূলক কার্যক্রম। আজকের যে নাটকটি প্রদর্শিত হবে, আমাদের পরিবেশন করা হবে আমাদের কিশোর কিশোরী ক্লাবের মাধ্যমে, এবং আমাদের কিশোর কিশোরী ক্লাবের মাধ্যমে মূলত আজকে আমাদের এই নাটকটি পরিবেশন করা হবে। আমাদের ক্লাবের যে নাটকটি পরিবেশন করা হবে সেটি মূলত বাল্য বিয়ে, যৌতুক এবং এর মাধ্যম থেকে আমরা কোথায় গেলে সেবা পাবো এই বিষয়গুলো এই নাটকটির মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো যাই হোক, আমি আমার আসলে বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমাদের আরো অতিথিবৃন্দ রয়েছেন, তারা তাদের মূল্যবান বক্তব্য প্রদান করবেন। মহিলা বিষয়ক অধিদপ্তর মূলত নারী উন্নয়ন, ক্ষমতায়ন এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে স্বাবলম্বী হবার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। তা আমাদের এই কার্যক্রম, মহিলা বিষয়কের অধিকার কার্যক্রম মূলত একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব শিহান রহমান, সাব ইন্সপেক্টর, সদর থানা, নওগাঁ। স্যারকে বিনীত অনুরোধ করবো আমাদের আজকের অনুষ্ঠানে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে থাকার কথা জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল, জেলা প্রশাসক, নওগাঁ, এবং বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শাফিউল সারোয়ার, BPM পুলিশ সুপার, নওগাঁ মহোদয় স্যার। তো আজকের এই প্রোগ্রামে যারা পার্টিসিপেট করবে তাদের জন্য শুভকামনা রইল, এবং এই প্রোগ্রাম সফলভাবে যাতে কর্মসূচি যাতে সফলভাবে হয়, এবং এই প্রোগ্রাম যাতে আপনারা কিন্তু শিখে যেতে পারেন, এবং আমরা যারা দায়িত্বে আছি আমরাও যাতে আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতে পারি, এই উদ্দেশ্যে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এবারে আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি জনাব প্রশান্ত কুমার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নওগাঁ। স্যারকে বিনীত অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। উপলক্ষে জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসবের সেপ্টেম্বর মাসের প্রোগ্রাম গম্ভীরা এবং পথনাটক এই অনুষ্ঠানে সবাই উপস্থিত থাকার কথা ছিল আমাদের ডিসি স্যারের, যদিও স্যারের ব্যস্ততার কারণে আজকে আসতে পারেন না, এই জন্য আমাকে পাঠিয়েছেন। এছাড়া উপস্থিত আছেন আমাদের দর্শক এবং যারা পার্টিসিপেট করবেন এই প্রোগ্রামে, তাদেরকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তরুণরাই আগামীর ভবিষ্যৎ আমরা জানি। তরুণদের মাধ্যমেই আগামীর দেশকে তারা নেতৃত্ব দিবে। সাংস্কৃতিক বিপ্লব সবকিছু সাধন করে তরুণদের মাধ্যমে। তরুণরা যেভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে, তরুণরা যেভাবে দেশকে সামনে নেতৃত্ব দিবে, এটাই হবে আমাদের আগামী বাংলাদেশ, এটাই আমরা আশা করি। এবং পথনাটক, গম্ভীরা এগুলো আমাদের সংস্কৃতির একটা অংশ। পথনাটকের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন প্রতিবাদের ভাষা জানাতে পারি, বিভিন্ন সামাজিক অসঙ্গতি এগুলো তুলে ধরতে পারি। এগুলো তরুণরা যদি চর্চা করে এই পথনাটকের মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে, এবং তাদের বিভিন্ন গম্ভীরা যে আমাদের আরেকটা সাংস্কৃতিক একটা ব্যাপার আছে, এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন কিছু আমরা তুলে ধরতে পারি, সামাজিক অসঙ্গতি তুলে ধরতে পারি। সেগুলো আমরা আমাদের তরুণদের মাধ্যমে আমাদের যারা সামনে ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেবে তারা সমাজের অসঙ্গতি তুলে ধরবে, এই আশাবাদ ব্যক্ত করি। এবং এই প্রোগ্রামকে সফল করার জন্য আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। শিশু অধিকার নিশ্চিত করা বা সচেতন হওয়া, নারী অধিকার সম্পর্কে সচেতন হওয়া। প্রিয় উপস্থিতি, সম্মানিত সুধী, আমাদের গম্ভীরা টিম রেডি। আমরা দেখতে পাচ্ছি গম্ভীরা রচনা এবং নির্দেশনায় জনাব কায়েসউদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং শিক্ষক কিশোর কিশোরী ক্লাব। গম্ভীরার সঙ্গীত পরিচালনা করছেন প্রদীপ হাজরা, সঙ্গীত শিক্ষক কিশোর কিশোরী ক্লাব। গম্ভীরায় নানার অংশে অভিনয় করছেন জনাব কায়েসউদ্দিন এবং নাতির অংশে কাজ করছেন জনাব শফিক। চলুন দর্শক, আমরা তাহলে আজকের শুরুর যে আমাদের আয়োজন গম্ভীরা, সেটি উপভোগ করি। প্রিয় দর্শক, চলুন আর দেরি না করে আমাদের আজকের অনুষ্ঠানের মূল অংশে আমরা চলে যাই। কি হয়েছে বেলা না? এই তুই সারের মতো চিল্লে থাকতে হবে। আমি সারের মতো চিল্লাইছি। আরে 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 তুই তো সারের মতো চিল্লাই দিবে। এই এতগুলা মানুষ, তুই একটু কহত। এই আপনারা সবাই কহত। এই সারের মতো চিল্লাই। আচ্ছা নাকি কহত, আমি সেফের ওই কত বিহান বেলা হালে কান্দরের জমিতে গেছি। আমার মধ্যে খিদা তিসা কিছু লাগে না দেয়। এছাড়া এত সকালে মুখে আসবে। এই আমি তো সময় মতো ওই আসার সময় ওই সকিনা খালার সাথে আমার দেখা হয়েছিল। সকিনা খালা তো খুব আসলে কেন কি হয়েছে রে? সকিনা খালা আবার কি হয়েছে? এই সকিনা খালা তার খালুর সাথে তার তালাক হওয়ার পরে তার তো আর সংসার চলে যাবে, সে তো খুব কষ্টে আছে রে। খুব খবর রাখিবে। তা তো বহুল নুগে এখন কি করার আছে কে কহত? আরে ওই আমাদের গ্রামে এই গফুর বন্ধনের ছেলে এই আব্দুল তার ফটো দেখা হবে। গফুর ভাই কি করবে? হ্যাঁ, গফুর ভাই কি করবে? এই ব্যাপারে গফুর ভাই বললো ওই মহিলা বিষয় দপ্তরে নাকি তার একটা ব্যবস্থা করে দিবে। কি ব্যবস্থা করবে? ওই সেখানে এই সেলাই প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা আছে, হ্যাঁ। সেখানে সেলাই প্রশিক্ষণ শেষে এই তাকে ভাতা দেওয়া হবে। তা তো বুঝবে, কিন্তু ওকে ভর্তি করে দিবে কে? হ্যাঁ, ভর্তি করতে টাকা লাগবে না। এই নাবে না, ভর্তি করতে কোনো টাকা লাগবে না। ওটা সরকারিভাবে ভর্তি করার ব্যবস্থা আছে, তার তো টাকা লাগবে না। এবং সেলাই প্রশিক্ষণ করে সে ভালোভাবে সংসার চালাতে পারবে। তাই নাকি বে? হ্যাঁ, একটু বুঝে কহতো, আমাকে। শোন না, এই 3 মাস ট্রেনিং করবে, এই 3 মাস সরকারিভাবে ভাতা পাবে, খাওয়ার সমস্যা থাকবে না। তাই নাকি বে? খুব ভালো কথা বে। হ্যাঁ, খুব ভালো কথা তো।
বাহ, খুবই ভালো তো নাকি, খুবই ভালো। এবার সুখে একটা গান ধরতো না? গান গাবি? গান ধর। নারী অধিকার আদায়ের কাজ করে নিরন্তর আমাদের আছে ভাইরাজ জগৎ নারী অধিকার আদায়ের কাজ করে নিরন্তর আমাদের আছে ভাইরাজ জগৎ নারী শিশু অঙ্গন নারীদের উপকারণে নারী শিশু অঙ্গন নারীদের উপকারণে সর্বদা সর্বদা অধিকার সর্বদা খুব ভালো তো হে নাতি। আচ্ছা কখন তো ওই মহিলা বিষয় করবে দপ্তরে আর কি কি সুবিধা পাওয়া যাবে? ওই যে না গানে গানে শুনলিরা ট্রেনিং টাকা খাদ্য সবই পাওয়া যায় না। হ্যাঁ, আর কি পাওয়া যাবে কখন তো? শোন না, ওই VWB নামে একটি কার্যক্রম আছে না, ওই কার্যক্রমে 24 মাস ধরে ট্রেনিং হয়তো প্রত্যেক মহিলা প্রতি মাসে 30 কেজি করে খাদ্য সহায়তা পান। এছাড়াও প্রত্যেক ব্যাংকে হিসাব খোলা আসবে, সেই হিসাবে 200 টাকা করে জমা হবে। প্রশিক্ষণ শেষে ওই টাকা মূলধন হিসাবে তাকে ফেরত দেওয়া হবে। তাহলে তো তাহ্য পেতার রে, আমি তো তাহ্য হয়ে গেল নাতি। তাহলে আর তো হিসেবে না, লে গান ধর না, গান ধর। নারী অধিকার আদায়ের কাজ তাই নাকি রে? তারপরে কি আছে কখন তো? এই কর্মসূচিতে হতদরিদ্র গর্ভবতী মহিলাদের মাতৃত্বকালীন এবং শহরের কম বেশি কর্মজীবী মায়েদের জন্য ল্যাকটেটিং মাদার সহায়তা দেওয়া হবে। এই কর্মসূচিতে 4 বছর পর্যন্ত নির্দিষ্ট হারে ভাতা দেওয়া হবে। আচ্ছা, এই ভাতা কেন দেওয়া হয় কখন তো? আরে কহসি না কহসি, শোন না, এই শিশু গোষ্ঠী মহিলা মনোযোগ সামাজিক এবং বুদ্ধি বিকাশের জন্য এই ভাতা দেওয়া হবে। হ্যাঁ, তাই নাকি? তারপরে বুঝেছি? আমি বুঝেছি তো বুঝা, আমি সব বুঝেছি। আমাকে তুই উল্টো ভাবতে পারবি না রে। আচ্ছা কহদিনি, হ্যাঁ। আচ্ছা কহদিনি না, তুই কি বুঝেছিস? আরে এরা তো সব গরিব মানুষ রে, হ্যাঁ? এরা সব গরিব মানুষ না। ওখানকার মা এবং শিশু সুস্থ থাকতে হলে পুষ্টিকর খাওয়া দরকার আছে। আর এরা সেই গরিব মানুষের সেই পুষ্টি এই জন্য সরকারিভাবে এই ভাতা দেওয়া হয়, বুঝছেন? আচ্ছা বুঝেছি রে, বুঝেছি। আর কখনো লে গান কর না, গান কর।
একেবারে করে তুলবে। আর কি আছে কথা আমার বুদ্ধি আছে না রে আমার তো ঠিক বুদ্ধি আছে তো কি না রে আচ্ছা না না ওই তাদের জন্য ডে কেয়ার সেন্টার আছে বুঝলি, ওই চাকরিজীবী মহিলাদের ছোট ছোলাতে আছে না, তারা সকাল সকাল ওই ছোলাকে নিয়ে ওই ডে কেয়ার সেন্টারে রেখে যাবে। আবার অফিস শেষে সেখান থেকে তাদের ছেলেগুলাকে নিয়ে আবার বাড়ি ফিরবে। আমি সারা বলতে পারিস না বলিস কেন রে? আমার সাথে চলবে ওই যে চাকরিজীবী মহিলাদের ছেলেপেলে ওই ছেলে পেলেদেরকে চাকরিতে গেলে দিনের বেলা দেখবে কেবে আর ওই দিনের বেলা দেখাশোনার জন্য দেখবে সেন্টারে বাচ্চাগুলোকে রেখে চলে যাবে আর চাকরি শেষ করে ওই সব মহিলা সেখান থেকে ছেলে পুলে নিয়ে বাড়িতে ফিরে যাবে তাহলে বলতে পারিস না বলিস কেন? আরে আমি বলতে না পারে তো তুই জানা আছিস কেন রে? বলতে তো আমাকে বুঝাবি না। হেল লাগাই এই সেন্টার ঠিক আছে বলতে আচ্ছা বলছি তোর কথা শুনে হেল মনে হচ্ছে খালি সব আবার ছেলে পেতে লইবে তোর সে সুযোগ নাই রে, তোর সে সুযোগ নাই। আমার আছে আমার লে লে তুই একটা গান ধর। লোকটাকে জানব এই আমরা যেগুলো শিখালাম আপনারা সকলে সেগুলো শিখবেন, বুঝেছেন সবাই? না না সকলে আজকে আমাদের এখানে শেষ হলো পরবর্তী আয়োজন পথনাটক আপনাদেরকে পথনাটক তাদের কোনো আসলে নাটকের শিক্ষক নাই, তো তারা কিন্তু যথেষ্ট তাদের সামর্থ্য অনুযায়ী এবং আমাদের যারা আবৃত্তি শিক্ষক সঙ্গীত শিক্ষক তারা সবাই মিলে আজকের এই নাটকটি পরিবেশনা করছে। তো আমি সবাইকে বলবো যে তাদের ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা এবং আমাদের ক্লাবের বাচ্চাদেরকে আপনারা উৎসাহিত করবেন। এবং আমাদের আজকের যে নাটকটি রয়েছে সেই নাটকটির নাম হচ্ছে বোধ। এটি মূলত বাল্যবিবাহ যৌতুক এই বিষয়টির উপরে মানে এই সমস্যাগুলো মাইক্রোফোন এই মাইক্রোফোন এই জিনিসগুলো এই নাটকটাতে তুলে ধরা হয়েছে। তো আপনারা এবারে আমাদের পরিবেশনা নাটক বোধ যে সেফটি নেট সেবাগুলো প্রদান করা হয় তার ভিত্তিতে একটি পথনাটকের নাম বোধ। নাটকের সঙ্গীত পরিচালনায় প্রদীপ হাজরা, তবলায় আছে রাম, সহকণ্ঠে আছে স্বামী। নাটকে অংশগ্রহণ করবে কিশোর কিশোর দলের শিক্ষার্থীবৃন্দ। আমি তাদের নাম ঘোষণা করছি। অংশগ্রহণ করছে বর্ষা, তোহা, প্রীতি, স্বপ্নীল, আর্লিনা, সৌরভ, পিঙ্কি, ফাতেমা, রাজ, আলিফ, সঙ্গীতা, প্রিয়ন্তী, সাদিয়া, মিতা, মেনি, জান্নাতুল, রেদওয়ান, লাবু। আমরা তাদের পরিবেশনা এখন উপভোগ করবো। চলুন আর দেরি না করে আমরা উপভোগ করি পথনাটক প্রদর্শনী। যারা নাটকে অভিনয় করছে এরা একটা প্রত্যন্ত গ্রামে একেবারে গ্রামে ওরা কোনোদিন স্টেজে তাদের গ্রামে স্টেজে উঠে কোনো কথা বলে আপনারা শহরেই আপনাদের সামনে তাদেরকে এই যে বেশি দিন সময়ও পাওয়া যায়নি, খুব বেশি না 8 দিন এই একটা সময়ের মধ্যে তাদেরকে যতটুকু পারা যায় আওড়ানো হয়েছে। তাদের অভিনয় সম্পর্কে বোধও তেমন নেই। তো এই যে দুঃসাহস তারা দেখিয়েছে এটা আপনারা গ্রহণ করবেন, যাই করুক না কেন এইটি আপনারা গ্রহণ করবেন। এটি হচ্ছে আমার
নিপা মা, ও নিপা মা, শুনছো? নিপা কোথায় গেছে? নিপাকে দেখছি না দে। একটা জরুরি কথা আছে, এদিকে শোনো। কি তোমার জরুরি কথা? মেয়ে তো বড় হলো, মেয়েকে বেশি দিতে হবে না? এসব প্রিয়লক্ষণীর কথা, এখন বিয়ের কথা কেন? তার মানে কি বলতে চাচ্ছ? একটা ভালো ঘর পাওয়া গেছে, ছেলে আয়ুবার জন্য ভালো, মোটা ভাত মোটা কাপড়, আর কি চাই? না না, আমার মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিব না। তাছাড়া কতই বা বয়স হলো, 12 কিংবা 13 হবে। এখনই বিয়ের কথা কেন? পড়াশোনা করছে করুক। আমাদের মতো গরিব মানুষের মেয়েরা পড়াশোনা করে কি করবে? আমি ঘটককে বলে দিয়েছি, তারা এগাচ্ছে। বর্তমান সময়ে পড়াশোনার জন্য গরিব বড়লোকের কোনো ব্যাপার না, সবাই পড়াশোনা করতে পারবে। কোথায় যাচ্ছিস? ক্লাস আছে মানে? আজ তো শুক্রবার। কিশোর কিশোরী ক্লাবে আবৃত্তি আর গান শেখানো হয়। এছাড়াও জেন্ডার সমতা সম্পর্কে ধারণা দেওয়া হয়। খেয়ে যা মা, শরীর খারাপ হবে নিপা, খেয়ে যা মা, না খেয়ে যাস না। তোমার জন্য মেয়েটা না খেয়ে চলে গেল। এসব ক্লাবে যাওয়ার কি দরকার? বড় হয়েছে না? মেয়ে মানুষকে সমাজে মেলামেশা করতে হলে একটু চালাক চতুর হতে হয়। ক্লাবে গেলে অনেক কিছু শিখতে পারবে। তার চেয়ে গাড়ি কাজ করলেই বেশি লাভ হয়। ঘোড়ার ডিম হয়। তুমি চলো, ভাত খাবে। মেয়ের বিয়ের কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। তোমাদের ক্লাস কেমন চলছে? টিচার শেখাচ্ছে কেমন? গত সপ্তাহে কি কবিতা পড়ানো হয়েছিল? তোমরা পড়ে এসেছো? একজন বলো তো, তুমি বলো। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের কবিতা ঝিঙে ফুল। ঝিঙে ফুল, ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া। ঝিঙে ফুল, ঝিঙে ফুল, গুলমে কর্ণে লতিকার কর্ণে, ঢল ঢল স্বর্ণে ঝলমলে তুলে তুল ঝিঙে ফুল। সুন্দর হয়েছে, বসো। এবারে তুমি বলো। ঝিঙে ফুল লিখেছেন কাজী নজরুল ইসলাম। ঝিঙে ফুল, ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া। ঝিঙে ফুল, ঝিঙে ফুল, গুলমে কর্ণে লতিকার কর্ণে, ঢল ঢল স্বর্ণে ঝলমলে তুলে তুল ঝিঙে ফুল। সুন্দর হয়েছে, বসো। আচ্ছা, তোমরা বলো তো, জেন্ডার সমতা কাকে বলে? তুমি বলো। আমাদের দেশে নারী ও পুরুষের সংখ্যা সমান। লেখাপড়া, চাকরি, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে মেয়েরা পুরুষের পাশাপাশি সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করে। ছেলে মেয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে দেশের উন্নতি হবে। খুব সুন্দর হয়েছে, বসো। নিপা, এবার তুমি কবিতাটা বলো তো। কি হলো নিপা? কবিতাটা বলো। নিপা, তোমার মন খারাপ নাকি? কি হয়েছে বলো, মন খারাপ কেন? স্যার, ওর মন খারাপ। আস্তে আস্তে আমাকে বলেছে ওর বাবা নাকি বিয়ের কথা বলেছে, ওর বিয়ে ঠিক করছে। কি বলো? বাংলাদেশে তো আইনত বাল্য বিয়ে নিষিদ্ধ, আর তোমার তো বিয়ের বয়স হয়নি। আচ্ছা, চিন্তা করো না, আমি তোমাদের বাবা মায়ের সাথে কথা বলবো। স্যার, আমি বিয়ে করতে চাই না, আমি পড়াশোনা করতে চাই। আপনি কি চেষ্টা করেন স্যার? ঠিক
করছে, তারা বেশ মনোযোগী, তবে একটু সমস্যা অন্য জায়গায়। সমস্যা? কি সমস্যা? আমি যে এলাকায় বাস করি সে এলাকায় বাল্যবিয়ের প্রবণতা একটু বাড়ছে মনে হয়। আমাদের ক্লাবের কিশোরীরাও এই বাল্যবিয়ের শিকার হতে চলেছে। বাবা মা খুবই অসচেতন। তাহলে তো বিষয়টা ভাবনার। কি করা যায় বলুন তো? আমার মনে হয় অভিভাবকদের সাথে কথা বলা দরকার, উঠান বৈঠক আয়োজন। ঠিক বলেছেন, আপনি আয়োজন করুন, আমি কথা বলবো। আমি ইতিমধ্যে তাদের বলে দিয়েছি, কিশোর কিশোরীদের থাকতে বলেছি, ওরা থাকবে। কারণ আমি মনে করি যে কথাগুলো হবে সেগুলো ওদেরও জানা দরকার। খুব ভালো করেছেন, আপনি গ্রামবাসীদের সাথে কথা বলে সময় ঠিক করুন। আমি যাব, অবশ্যই যাব। ধন্যবাদ ম্যাডাম, আমি তাহলে ব্যবস্থা করে আপনাকে জানাচ্ছি। আজ আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিবার মা কোথায় গেলে গো? কেন ডাকছো কেন? নিবা কোথায় গেছে? ঘরে আছে, পড়ছে। পড়াশোনা করতে করুক, ওসব ক্লাবের টাইপে ছেড়ে দিলাম না। ক্লাব ভালো জায়গা নয়। এই ক্লাব সেই ক্লাব নয়। এখানে সামাজিক শিক্ষা দেওয়া হয়, স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা হয়, ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য পরামর্শ দেওয়া হয়। এছাড়াও জেন্ডার সমতা সম্পর্কে ধারণা দেওয়া হয়। আরে বাদ দাও, ক্লাব তো ক্লাবই। না, তোমার কথা ভুল। যখন থেকে নিকা ক্লাবে যেতে শুরু করেছে তখন থেকে কথা বলা, চালচলন ও স্বভাবে পরিবর্তন এসেছে। আজ ঘটক সাহেব আসবেন কিছুক্ষণের মধ্যে। বিয়ের কথা কথা বলে ফেলবো। মেয়ে মানুষ স্বামী করে সংসার করুক, এটা বাবা হিসাবে আমার দায়িত্ব। হ্যাঁ ঘটক সাহেব, বাড়িতে আছি। ভিতরে আসেন, আসেন আসেন, ভিতরে আসেন। মেয়ে যখন তোমার একটা যা ইচ্ছে তাই করো, আমি এর মধ্যে নাই। ভাবি সাহেব বুঝি রাজি নাই করি ভাই। আরে না, মেয়ে মানুষের কথা দাম আছে নাকি? মেয়ে আমার, আমি যা বলবো তাই হবে। ওদিকটা কি খবর তাই বলো। সব তো ঠিকই আছে। ছেলে তোমার মেয়েকে দেখেছে, তাদের পছন্দ। এখন তোমার কি মত তাই বলো করিম ভাই। আপনারা কি ব্যাপার একেবারে সদল বলে? হ্যাঁ, আসতে হলো। শুনলাম আপনি মেয়ে দীপার বিয়ে দেওয়ার কথা ভাবছেন। মেয়ে যখন তখন তো বিয়ে দিতেই হবে। বিয়ে তো দিতে হবে, কিন্তু বিয়ের তো নির্দিষ্ট বয়স হতে হবে। আর বাংলাদেশে তো আইনে তো বাল্য বিয়ে নিষিদ্ধ। আমার মেয়ে আমি বিয়ে দিব, তাহলে আইন কি করবে? আহা, আপনি বিষয়টি বুঝতে পারছেন না। আইন মানুষের ভালোর জন্যই, খারাপের জন্য না। আর দেশের প্রতিটি মানুষকে আইন মেনে চলতে হয়। এই শিক্ষিত হলেই এই সমস্যা। সবাইকে জ্ঞান দিতে হবে, তার বিয়ে তিনি যা মনে করবে তাই হবে। আইন কি ভাবতে পারছে? এই যে আপনারা বাল্য বিয়েকে সহযোগিতা করেন, আপনাদের বিরুদ্ধেও কিন্তু আইন আছে, শাস্তির বিধান আছে। শুনুন, বাল্য বিয়ে দিলে ওই মেয়ের অনেক ক্ষতি হয়। যাই হোক, আজ আর বেশি কথা বলছি না। শুক্রবার বিকেলে এই গ্রামে একজন সরকারি কর্মকর্তা আসবে, তিনি আপনাদের সাথে কথা বলবেন। আপনারা সবাই থাকবে, তার কথাগুলি শুনবে। আজ তাহলে চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কইরামা, ও কইরামা, কি করছো? কেন? কাম করছি। সংসারে একা মানুষ, সব কাজ তো একাই করা লাগে। তাছাড়া আর কি করার আছে বলো? আচ্ছা, কইনার কোনো খবর পাইছো? মেয়েটা কেমন আছে? কেমন আর আছে? বিয়ের সময় যে টাকা দেওয়ার কথা ছিল তা তো দিতে পারিনি। 1.5 বছর হয়ে গেল, একটা বাচ্চাও হলো। ওই টাকাগুলো প্রায় নাকি কইনাকে মারপিট করে, একটা জানোয়ারের বাচ্চা। প্রতিবেশীর কাছ থেকে মাঝে মাঝে খবর পাই, খুবই নির্যাতন করে। সেই কষ্ট তো সবসময় হয় আমার। মেয়েটার কষ্টে আমি ঘুমাতে পারি না। মেয়েটাও কিছু বলে না,
শত কষ্ট সহ্য করে পড়ে আছো ওই বাড়িতে, এদিকে টাকাও জোগাড় করতে পারছি না, আর করবই বা কোথা থেকে, কোনো ব্যবস্থা নাই। কি আর করার, মেয়ে মানুষের ভাগ্য সব মেনে নিয়ে জীবন পার করা লাগে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কিরে মা দীপা, কি মনে করে? একটা জরুরি কাজে এসেছিলাম চাচা। বস পালিপা, আগে বস, পরে কথা শুনছি। তুই তো এদিকে আর আসিসই না, পরিণাম বিয়ে হওয়ার পর থেকে আসিস না। সময় পাই না চাচি, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে হয়। আসতিস, ভালো করেছিস, দুপুরে খেয়ে যাস। হ্যাঁ মা, দুপুরে আমাদের যা হয় চারটা খেয়ে যাস। কই না কি হয়েছে মা, ডাকছিস কেন? কি হয়েছে তোর? মা পরিণাম, কি হয়েছে মা? কাঁদছিস কেন? আমি আর সহ্য করতে পারছি না মা। কাল সারা রাত আমার উপর অমানসিক নির্যাতন করেছে তোমাদের জামাই, আমার শাশুড়ি, ননদ সবাই। কেন? কেন আবার? যৌতুকের টাকার জন্য। এবার তো নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছে। টাকা না নিয়ে যেন ওই বাড়িতে না যায়। টাকা ছাড়া গেলে ওরা আমাকে মেরে ফেলবে। কাঁদিস না মা, তোর কান্না আমার সহ্য হয় না। আল্লাহ একটা ব্যবস্থা করবে নিশ্চয়। পরিয়াপা, তোমার এই অবস্থা দেখে সত্যিই খারাপ লাগছে। খুব কষ্ট হচ্ছে। তোমার এই অবস্থা দেখে আমরা যারা আছি তাদের শিক্ষা নিতে হবে। কই না মা, মেয়েকে ধরে নিয়ে যাও, আগে ওকে কিছু খেতে দাও। চাচা, আমি এসেছিলাম আগামী শুক্রবার মহিলা বিষয়ক কর্মকর্তা আসবে। সেখানে বাল্য বিয়ে, যৌতুক এবং শিশু নির্যাতন এবং জেন্ডার সমাজে নিয়ে কথা বলবো। আপনাকে ওই মিটিংয়ে যেতে হবে। গিয়ে কি হবে রে মা, দেখি তো আমাদের দুরবস্থা। সেজন্যই তো আপনাকে যেতে হবে চাচা। আপনাকে আরো বেশি করে যেতে হবে। দেখবেন ওখানে গেলে আপনার একটা উপায় নিশ্চয়ই হবে। আচ্ছা মা, যাবো। শুক্রবার কখন? বিকেল 4টায়। মনে করে যাবেন চাচা। আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। সবাই চুপচাপ অপেক্ষা করি, কিছুক্ষণের মধ্যে ম্যাডাম এসে উপস্থিত হবে। নিপা, তুমি যে পরিণামের কথা বলেছিলে, তার বাবা মা কি এসেছে? সবাই এসেছে। পরিণামও এসেছে। ওই যে ওইখানে বসে আছে। আচ্ছা, ঠিক আছে। ওই যে ম্যাডাম এসে গেছে, আসুন। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, সবাই এসেছেন কি? হ্যাঁ, আমরা সবাই আছি। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমাদের কাজ আছে। বলবো, অবশ্যই বলবো। যে কথাগুলো বলবো তা আপনাদের একবেলার কাজের চেয়ে অনেক উপকারী হবে। শুনলে এবং বুঝলেই লাভ। আপনারা সবাই চুপ থাকুন, মনোযোগ দিয়ে শুনুন ম্যাডাম কি বলেন। আজ আমি তিনটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে বলবো বাল্য বিয়ে সম্পর্কে। আমাদের দেশে মেয়েদের 18 বছর আর ছেলেদের 21 বছরের আগে বিয়ে হলে সেটাকে বাল্য বিয়ে বলে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বাল্য বিয়ের প্রবণতা আমাদের দেশে বেশি দেখা যায়। কারণ আমাদের দেশে মেয়েদের মা বাবারা তাদের ঘাড়ের বোঝা মনে করে। আসলে এগুলো সত্যি নয়। মেয়েদের এগিয়ে যাওয়ার অনেক সম্ভাবনা থেকে রয়েছে। বর্তমানে মেয়েরা শিক্ষায় এগিয়ে গেছে, সরকারি বেসরকারি চাকরিতে তাদের স্থান দখল করেছে। এটা তাদের যোগ্যতা দিয়ে। পুলিশ, সেনাবাহিনী সহ ঝুঁকিপূর্ণ চাকরিতে মেয়েরা তাদের স্থান দখল করেছে। দেশ পরিচালনায় নেতৃত্ব দিচ্ছে, সেটা তাদের যোগ্যতা দিয়ে। এখানে মেয়েদের পিছিয়ে রাখার কোনো
সন্তানের মা হয়। অল্প বয়সে সন্তান ধারণ ও প্রসব করলে ওই মেয়ে দুর্বল পুষ্টিহীন হয়ে পড়ে, নানা রকম রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে, ফলে সংসারের প্রতি মনোযোগ দিতে পারে না, সবার কাছে অপ্রিয় হয়ে ওঠে। স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর সবার কাছে অপ্রিয় হয়ে ওঠে। তাদের চোখে ওই বউকে আর ভালো লাগে না। এরপর প্রথমে যৌতুকের দাবি করা হয়। যৌতুক দিতে না পারলে নেমে আসে অকথ্য নির্যাতন। নির্যাতন সহ্য করতে না পেরে অনেকে আত্মহত্যা করে, আবার অনেকে নির্মমভাবে হত্যার শিকার হয়। হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়া হয়। আবার তালাকের ঘটনাও ঘটেছে। এর ফলে ওই মেয়ে সামাজিকভাবে নানা হেনস্থার শিকার হয়। আবার যে সন্তানটা জন্ম দেয় সে সন্তানটাও জন্ম থেকেই নির্যাতনের শিকার হয়। এসব কারণেই সরকার বাল্যবিয়ে বন্ধ করে আইন প্রণয়ন করেছে। আমাদের স্বার্থে আমাদের সবাইকে আইন মেনে চলতে হবে, তাহলে সবাই মিলে বাল্যবিয়ে প্রতিরোধ করা সহজ হবে। ম্যাডাম, আমার নিজের বলে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছি। ম্যাডাম, ওনার মেয়েকে যৌতুকের দাবিতে নির্যাতন করে স্বামীর বাড়ি থেকে বের করে দিয়েছে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতনে আইনি ব্যবস্থা পাওয়ার কিছু বলুন। যৌতুকের টাকা দিলেই যে ওরা আপনার মেয়েকে ঘরে তুলে নেবে, এটা ভুল। যৌতুক একটা বাহানা। এখন আর আপনার মেয়েকে ওদের ভালো লাগে না। যৌতুকের অজুহাতে তারা তাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছে। শুনুন, এখন আপনাদের আইনের পরামর্শ নিতে হবে। প্রত্যেক জেলা জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমনে আইনত সহায়তা দেওয়ার জন্য বিশেষ আদালত আছে। সেখানে একজন লিগ্যাল এইড কর্মকর্তা আছে, সহায়তা করার জন্য উকিলরাও আছে। কিন্তু আজির বাড়িটা অনেক গরিব, আদালতটা অনেক খরচ, উকিলদেরকে তো অনেক টাকা দিতে হয়। গরিবদের পক্ষে কি সম্ভব এত টাকা খরচ করা? লিগ্যাল এইডের মূল কাজ হলো দরিদ্র, অসহায় ও বিচার প্রার্থী মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা, তথ্য ও পরামর্শ প্রদান করা। এই অফিসের মাধ্যমে লিগ্যাল এইডের তহবিল থেকে সরকারি অর্থে আইনি সহায়তা, মামলা দায়ের ও মামলা পরিচালনা করা হয়। আইনজীবীর ফি এবং অন্যান্য খরচও সরকারিভাবেই বহন করা হয়। আপনাদের কোনো টাকা লাগবে না, শুধু আদালতে গিয়ে অভিযোগ দায়ের করবেন। এই বিষয়টি আমাদের জানাচ্ছিল না ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ম্যাডাম, আরেকটা কথা, গ্রামে গ্রামে পাড়ায় মহল্লায় কোথায় বাল্যবিয়ে হচ্ছে এটা প্রশাসনের লোকজন জানবে কি করে? জানতে না পারলে তো বন্ধ করতে পারবে না। এ ব্যাপারে তোমাদের ভূমিকা রাখতে হবে, গ্রামের প্রত্যেকটা মানুষকে ভূমিকা রাখতে হবে। তোমরা বা গ্রামের মানুষ যদি না জানাও তাহলে প্রশাসন জানবে কি করছে কোথায় বাল্যবিয়ে হচ্ছে? সেটা তো ঠিক আছে ম্যাডাম, আমরা জানাবো কোথায়? বলছি শোনো, আমরা জানি একটা নাম্বারের কথা, তোমরা কি সেই নাম্বারের কথা বলতে পারবে? জি ম্যাডাম। বলো তো কোন সেই নাম্বার? হ্যাঁ, 109। এই নাম্বারটি মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সেবা নাম্বার। এছাড়াও বাল্যবিয়ে বন্ধ করতে আমরা জেলা প্রশাসক, মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও জানাতে পারি। এছাড়া জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসারকেও জানাতে পারি। তাহলে ম্যাডাম সবকিছু পরিষ্কার করে বলে দিলেন, আপনারা সবাই বুঝলেন তো? আপনারা সবাই দেখেছেন। এখন এই বাল্যবিয়ে সম্পর্কে একটি গান শুনবো। গানটি পরিবেশন করবে আমাদের ক্লাবের সঙ্গীত শিক্ষক জনাব প্রদীপ কুমার হাজরা। অল্প বয়সে
আপনাদের গানটি কেমন লাগলো? তাহলে আজ এই পর্যন্তই। সবাই কথাগুলো মনে রাখবেন এবং মেনে চলবেন, তাহলে আপনাদের সন্তানদের মঙ্গল হবে। চলো সবাই। কোনোদিন মানে কি মেয়ের বিয়ে দিবে না নাকি? আরে না, তাই বলছি নাকি? মেয়ের 18 বছর বয়স না হলে আর বিয়ের কথা ভাববই না। হ্যাঁ, মনে থাকে যেন। মনে থাকবে, মনে থাকবে। আমি আজই গৌরব সাহেবের বাড়ি গিয়ে সব নিষেধ করে আসবো। চলো, এবার কিছু খেলে দাও। চলো। লাগছে। শুনানি তো হলো, কি যে রায় হলো, দুশ্চিন্তা হচ্ছে। আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ যা করবে তাই হবে। তুই কোনো চিন্তা করিস না মা, আল্লাহ আছে। উকিল সাহেব, কি খবর? খুব ভালো খবর। দেখতে পাচ্ছেন না, আপনার জামাইকে সাথে করে নিয়ে এসেছি। সবকিছু মিটমাট হয়ে গেছে। আপনার জামাই আদালতে দুষ্স্বীকার করে ক্ষমা চেয়েছে। আর তাদের সংসার যাতে না ভেঙে যায়, আদালত সেই সিদ্ধান্তই দিয়েছে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমাদের ক্ষমা করে দিন। আপনারাও আমাদের ক্ষমা করে দিন। আর এমন ভুল হবে না। এখন থেকে আমি সংসার করব। আমি করিনা আর বাচ্চাকে এখনই বাড়ি নিয়ে যাব। আমরাও তো তা চাই, তোমরা সুখে সংসার করো। দোয়া করি বাবা, তোমরা ভালো থাকো। চলো, আপনার নামাই সই করতে হবে। আপনারাও আসুন, আপনাদেরও সই লাগবে। বাল্যবিয়ে, বাল্যবিয়ে। বন্ধ করি, বন্ধ করি। বাল্যবিয়ে, বাল্যবিয়ে। বন্ধ করি, বন্ধ করি। নারী ও শিশু নির্যাতন। বন্ধ করি, বন্ধ করি। আমরা করব জয় একদিন। ও বুকের গভীরে আমরা
সবাইকে অশেষ কৃতজ্ঞতা এবং পথনাটক প্রদর্শনীর মাধ্যমে আমাদের আজকের আয়োজনে সমাপ্ত হলো। সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এজন্য আপনাদের জন্য একটি জোরে করতালি এবং সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।